পেয়েছি পেয়েছি, এটাই এটাই এখানেই হবে সেই দরজা। আমার ভুল হতে পারে না, এখানেই গুপ্তকক্ষের দরজা থাকবে। আপনি এখন গল্প শিকারীর কবলে। আজকের গল্প শশধর দত্ত রচিত দস্যু মোহন সিরিজের মোহন ও রমা। শুনবেন অন্তিম পর্ব। এই হীরের নেকলেস ওই জমিদার গিন্নির কণ্ঠে শোভা পাওয়াটা ঠিক ছিল না। এই হীরের নেকলেস তো এর আগের পর্বে আমরা জেনেছি কুমার নরনারায়ণ উত্তরাধিকার সূত্রে একজোড়া বহু মূল্যের হীরের বালা পেয়েছিলেন। বালা দুটি তার প্রাসাদের গুপ্ত কক্ষ থেকে রহস্যজনকভাবে চুরি হয়ে যায়। পুলিশ অনেক তদন্ত করেও সেই চুরির কোনো কিনারা করতে পারেনি। বেশ কয়েক বছর পর তপনরূপী মোহন অদ্ভুতভাবে সেই চুরির রহস্য ভেদ করে। এরপর একটি বহুতল বাড়িতে এক রাত্রে একজন বিত্তশালী মহিলার হীরের নেকলেস চুরি হয়ে যায় এবং তিনি নৃশংসভাবে খুন হন। এরপর শুনুন আজকের পর্বে। শুরু হচ্ছে আজকের গল্প মোহন ও রমা, অন্তিম পর্ব। মোহন দেখল মৃতদেহের ক্ষতস্থান থেকে অজস্র ধারায় রক্ত বেরিয়ে মেঝের কার্পেটের উপর জমে গিয়ে কালচে রং ধারণ করেছে। সে উঠে ঘরের আলো জ্বেলে দিল। দেখল ঘরের মধ্যে একটা ভীষণ ধস্তাধস্তির চিহ্ন। বিছানার চাদর ও লেপ টুকরো টুকরো হয়ে ছিঁড়ে গেছে। মেঝের ওপর যে ঘড়িটা পড়েছিল তার ছোট কাটা 11টার ঘরে আর বড় কাটা 2-এর ঘরে সেই অবস্থায় বন্ধ হয়ে গিয়েছে। একটু দূরে একটা চেয়ার উল্টে রয়েছে। চারিদিকে রক্তের বন্যা। এই যা ঘটনা ঘটেছে, এখন আমার চিন্তা হচ্ছে যে হীরের নেকলেসটা আছে না গেছে। কোথায় থাকবে এই ড্রয়ারগুলো? না, নেই, শয়তানটা নিয়ে গেছে। তো আমি ভেবেছিলাম সাফল্য আমার হাতের মুঠোয়, কিন্তু জমিদার পত্নী খুন হয়েছে, তার ওপর হীরের নেকলেসটাও চুরি গেছে। এখন তো বাঁচতে গেলে পালানো ছাড়ার উপায় নেই। কিন্তু মোহনের যাবার কোনো লক্ষণ দেখা গেল না। সে একটা চেয়ারে বসল, তারপর 2 হাত দিয়ে তার মাথাটা চেপে ধরল। এক্ষুনি পালানোর আগে আমাকে কয়েকটা কাজ করতে হবে। পার্ক স্ট্রিটের হত্যাকাণ্ড অত্যন্ত রহস্যময় হয়ে পুলিশের কাছে দেখা দিল। গত কয়েক বছরের মধ্যে এই রকম অভিনব হত্যাকাণ্ড পুলিশের গোচরে আসেনি। পুলিশ অনুসন্ধান করে জানল, গত রাত্রে এই বিলাত ফেরত ধনী মহিলা এক বন্ধুর সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন। এর আগে তিনি বেশ কয়েকবার ইউরোপ ভ্রমণ করে এসেছেন। যে হীরের নেকলেসের জন্য তার জীবন দিতে হলো, সেই হীরের নেকলেস সম্রাটের জুয়েলাররা তৈরি করেছিলেন বহু লক্ষ টাকা দিয়ে। তিনি এরকমভাবে নিজের কাছে এই বহু মূল্যবান নেকলেস কেন রেখেছিলেন, আর সেই কারণেই তিনি মৃত্যুমুখে পতিত হলেন, তার সদুত্তর পুলিশ আবিষ্কার করতে সক্ষম হল না। এই মহিলার অপরিমিত খরচের অভ্যাস ছিল। তার কোনো সন্তান ছিল না। পার্ক স্ট্রিটের প্রাসাদের একটা ফ্ল্যাট ভাড়া করে তিনি থাকতেন।
একজন পুরাতন ভৃত্য, পরিচারিকা এবং রাঁধুনিকে নিয়ে তিনি বাস করতেন। এই মহিলার স্বামীও অপরিমিত ব্যয় করতেন। স্বামীর মৃত্যুর পর মহিলা দেখলেন তার স্বামী বিশেষ কিছুই তার জন্য রেখে যাননি। তবুও যা রেখে গেছেন তিনি যদি হিসেব করে চলতে পারেন তাহলে রানীর মতো জীবনযাপন করতে পারবেন। হত্যাকাণ্ডের দুদিন পরে সংবাদপত্রে নিম্নলিখিত সংবাদ প্রকাশিত হল। জমিদার পত্নীকে হত্যার অপরাধে তার ভৃত্য হরিচরণকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে প্রচুর প্রমাণ পুলিশ পেয়েছে। হরিচরণের ঘরে তার বিছানার নিচে একটা রক্তাক্ত শার্ট পাওয়া গেছে। প্রমাণিত হয়েছে ওই শার্ট ভৃত্য হরিচরণের। জানা গেছে সে সকাল 7টার সময় সিগারেট কিনতে বাইরে গিয়েছিল, কিন্তু জমিদার পত্নীর পরিচারিকা ও রাঁধুনি জানিয়েছে তাদের ফ্ল্যাটের দরজা বেলা 8টার আগে খোলার আদেশ ছিল না, কারণ জমিদার পত্নীর কাছে চাবি থাকত। তিনি সকাল 8টার সময় দরজা খোলার হুকুম দিলে তবেই চাবি খোলা হতো। তাহলে কি হরিচরণের কাছে ডুপ্লিকেট চাবি ছিল? পুলিশের অনুসন্ধানে জানা গেছে হরিচরণ পুরাতন অপরাধী, বেশ কয়েকবার জেল খেটেছে। তার পক্ষে কাউকে হত্যা করা অসম্ভব নয়। তবে তার বিরুদ্ধে এমন কিছু প্রমাণ পাওয়া গেল না যাতে তাকে হত্যাকারী বলে অভিযুক্ত করা যেতে পারে। জমিদার পত্নীর সম্পত্তির উত্তরাধিকারিণী হয়েছেন তার এক ভাইঝি। তিনি 1 মাস আগে জমিদার পত্নীর কাছ থেকে একটি চিঠি পেয়েছিলেন। তাতে তিনি লিখেছিলেন হীরের নেকলেস তিনি কোথায় লুকিয়ে রাখেন। আশ্চর্যের বিষয়, পরদিনই সেই চিঠিটা চুরি যায়। এদিকে বাড়ির সিকিউরিটি ইনচার্জ জানিয়েছেন ঘটনার রাত 3টের সময় একজন লোক ডক্টর ঘোষের কাছে যাওয়ার জন্য বাড়িতে প্রবেশ করেছিল, কিন্তু ডক্টর ঘোষ জানিয়েছেন কোনো লোক তার সঙ্গে দেখা করেনি। তাহলে সেই লোকটি কে? সে কি হত্যাকারীর সঙ্গী? পুলিশ অনুসন্ধান করেও এই বিষয়গুলি এখনও জানতে পারেনি। চিফ ইন্সপেক্টর মিস্টার বেকারকে এই হত্যাকাণ্ডের তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে। মিস্টার বেকার বিচারকারী ম্যাজিস্ট্রেটকে বললেন, স্যার, আমার কিন্তু মনে হচ্ছে এই হত্যার সঙ্গে মোহনের কোনো না কোনো যোগাযোগ আছেই। মিস্টার বেকার, আমার মনে হয় আপনার মাথার মধ্যে দস্যু মহান ঢুকে আছে, সেই জন্য সব কাজেই তার একটা সূত্র বা যোগসূত্র খুঁজে বের করার চেষ্টা করেন। হ্যাঁ, দেখতে তো পাই, তার কারণ কোনো না কোনোভাবে সে সব কাজেই যুক্ত থাকে। আদালতে মকদ্দমা ধীরে ধীরে সম্মুখ গতিতে চলতে লাগল। বিচারক নিষ্পৃহভাবে তার কাজ করতে লাগলেন। হরিচরণের অতীত ইতিহাস থেকে জানা গেল সে জেল খেটেছিল, চোর অপবাদে তার শাস্তিও হয়েছিল, সে মদ্যপ। কিন্তু বর্তমান হত্যাকাণ্ডের সঙ্গে তার জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া গেল না। প্রায় 6 মাস পরে আসামি হরিচরণকে প্রমাণের অভাবে মুক্তি দেওয়া হলো। দীর্ঘ 6 মাস উদ্বেগ ও দুশ্চিন্তায় কাটিয়ে হরিচরণ যখন বাইরে বেরোলো তখন তার স্বাস্থ্য ভেঙে পড়েছে। সে অকর্মণ্য হয়ে পড়ল। বেলেঘাটার এক বস্তিতে একটা খোলার ঘর ভাড়া করে হরিচরণ বাস করতে লাগল। 2-1টা জায়গায় হরিচরণ ছদ্মনামে বাড়ির চাকরের কাজ জোগাড় করেছিল, কিন্তু সব জায়গাতেই তার আসল পরিচয় ফাঁস হয়ে পড়ায় চাকরি চলে গেছে। তার জীবন দুর্বিষহ হয়ে উঠল। সে ক্রমে দুর্ভাবনায় ভেঙে পড়ল। একদিন সন্ধ্যার সময় হরিচরণ একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। এমন সময় এক ব্যক্তি চায়ের দোকানে প্রবেশ করে তার ঠিক বিপরীত দিকে বসলেন। ভদ্রলোকের বয়স প্রায় 40, পোশাক পরিচ্ছদ পরিপাটি। এক দৃষ্টিতে তিনি হরিচরণের মুখের দিকে তাকিয়েছিলেন। হরিচরণ নিঃসন্দেহে বুঝল এই ব্যক্তি আর কেউ নন,
নিশ্চয়ই পুলিশের লোক। সে ভয়ে কেঁপে উঠল। সে উঠে যাবার চেষ্টা করল, কিন্তু আতঙ্কে তার পা দুটো এমন কাঁপছিল তা সম্ভব হলো না। আগন্তুক হরিচরণের দিকে 1 কাপ চা এগিয়ে দিয়ে বললেন, 1 কাপ চা হয়ে যাক হরিচরণ। চা? আজ কেন? চা খাও, চা খাও ভালো। আপনি কে? আমি হরিচরণ নই, কিন্তু আমার নাম বিভূতি। তোমার নাম হরিচরণ? আপনি বিশ্বাস করুন, আপনি আমার বাড়িওয়ালাকে জিজ্ঞেস করবেন, আমার নাম বিভূতি। তোমার বাড়িওয়ালার কাছে তুমি বিভূতি, কিন্তু তুমি আসলে হরিচরণ। না, আপনি বিশ্বাস করুন আমাকে। বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার নয়, পুলিশের খাতায় তোমার নাম হরিচরণ। আপনি কে? এই নাও আমার কার্ডটা দেখো। শ্রী বসু, ইন্সপেক্টর। আপনি পুলিশের লোক? ছিলাম, প্রাক্তন ইন্সপেক্টর। এখন আমি নিজে কিছু কাজ করি, আর সেই জন্যই আমি তোমাকে খুঁজে বার করেছি। তোমাকে আমার একটু দরকার হরিচরণ। দরকার? কি দরকার? আমি আমি কিছু করিনি, আমি কিছু জানি না। কিন্তু তুমি সব কিছু করেছো, সব তুমি জানো। সত্যি বলছি, আমি একদম জানি না। আমাকে এইরকমভাবে আপনি সন্দেহ করবেন না বা জেরা করবেন না। হরিচরণ, হীরের নেকলেসটা কোথায় রেখেছো বলো তো? ওটা আমার দরকার। হীরের নেকলেস? আমি জানি না। আমি কি হীরের নেকলেস? কোন কি? তুমি সব জানো হরিচরণ। জমিদার গিন্নি খুন হয়েছেন, হীরের নেকলেস চুরি গেছে, এই খবর গোটা কলকাতা শহর জানে। আর সেটা যে তুমি চুরি করেছো সেটা আমি জানি। আমি কেন চুরি করবো? আমি কিচ্ছু করিনি। শুধু চুরি নয়, তুমি খুনও করেছো। না, আমি খুন করিনি, আমি একদম খুন করিনি। শোনো, ওনার ভাইজি আমাকে পাঠিয়েছেন, হীরের নেকলেসটা আমার দরকার। আর তুমি বলছো তুমি চুরি করনি, খুন করনি, খুব ভালো কথা। তুমি ফ্ল্যাটের চাবিটা কিছুদিন আগে বড়বাজারে এক কামারের দোকান থেকে ডুপ্লিকেট তৈরি করিয়েছিলে। দেখো তো চাবিটা চিনতে পারো কিনা। আর তার দোকান থেকে একটা ছুরিও কিনেছিলে। এই ছুরিটা দেখো, এখনও কিন্তু রক্তের দাগ লেগে আছে। চাবি, ছুরি যদি আমি কিনেই থাকি, তার কি প্রমাণ আছে? কে দেখেছে যে আমি চাবি করাচ্ছি, ছুরি কিনছি? এইসব দিয়ে আপনি কি প্রমাণ করতে পারবেন? প্রমাণ এইসব দিয়ে হবে না। তোমার বোধহয় খেয়াল আছে যে ফ্ল্যাটের জমাদারদের ওঠার জন্য একটা সরু সিঁড়ি আছে। সেটা অন্ধকার, সেখানে কোনো আলো নেই। আর তুমি সেটা দিয়েই পালিয়েছিলে, কিন্তু পালাবার সময় তুমি দেয়ালে একবার হাত রেখেছিলে। তা তোমার সেই হাতের ছাপটা কিন্তু এখনো। আপনি কি করে জানলেন? ওখানে কই পুলিশ তো এরকম কথা কিছু বলেনি। আমাকে তো নির্দোষ বলে খালাস করে দিয়েছে। তোমাকে খালাস করে দিয়েছে তো পুলিশ তো জানতেও পারে, আমি জানালেই জানবে। আপনি হীরের নেকলেস যদি আপনাকে দিই, আপনি কি দেবেন আমাকে? একটা পয়সাও দেবো না। সে কি? ওটা লক্ষ লক্ষ টাকা দাম, খুব মহামূল্য জিনিস। আপনি এরকম কী করে বলতে পারেন? বলতে পারি, কারণ ওটা তোমার কাছে কোনো দাম নেই, তুমি ওটা কোনো দিনই বিক্রি করতে পারবে না। এখন না পারি, কিছুদিন গেলে তো। কিছুদিন আর যাবে না হরিচরণ, কারণ তুমি যদি ওটা না দাও, কালকে সকালের মধ্যেই পুলিশের কাছে খবর চলে যাবে। না, এরকম আপনি করবেন না, দয়া করে এরকম করবেন না। আজকে রাত্রির 10টা, তার মধ্যে হীরের নেকলেসটা আমার চাই হরিচরণ। আজ রাত্রি 10টা? হরিচরণ, রাত 10টা। ঠিক আছে, আপনি আমার সঙ্গে আসুন। সেদিন রাত 10টার সময় হরিচরণ ভূতপূর্ব ডিটেকটিভ মিস্টার বোসকে সঙ্গে নিয়ে নানা পথ ঘুরে পার্ক স্ট্রিটে উপস্থিত হল এবং যে সিগারেটের দোকান থেকে সে হত্যাকাণ্ডের পরদিন সকালে সিগারেট কিনেছিল তার পিছনে একটা ছোট পার্কে প্রবেশ করল। একটা বেঞ্চের উপর ক্লান্ত শরীরে বসে পড়ল।
ডিটেকটিভ জিজ্ঞেস করলেন, কী ব্যাপার হরিচরণ, বসে পড়লে যে? হ্যাঁ, ওই তো আমরা এসে গেছি। এখানেই আছে। কোথায় আছে? ওই তো ওই সামনে ওই জায়গাটা আছে। তুমি আমার সঙ্গে মস্করা করছো হরিচরণ? না, বিশ্বাস করুন, আমি এখানেই আছে। নেকলেস আছে, কিন্তু নেকলেসটা দিলে আমি তো অনাহারে মরবো স্যার। ও, বুঝেছি। কী চাও? আমি স্যার বার্মায় পালিয়ে যেতে চাই। আপনাকে খরচ দিতে হবে, আর তার সঙ্গে 100টা টাকা তো দিতেই হবে। আমি 500 দেবো। এবার বলো কোথায়? ওই যে দুটো নর্দমা আছে না, ওর পাশে যে পাথরটা পড়ে আছে, ওর নিচেটা খুঁড়লেই আপনি পাবেন। আচ্ছা চলো। হরিচরণ উঠে গিয়ে নর্দমার পাশে পাথর বাঁধানো জায়গাটি দেখিয়ে দিল। মিস্টার বসু পকেট থেকে ছুরি বের করে জায়গাটি খুঁড়তে লাগলেন। ধীরে ধীরে পাথরটা তুলে ফেললেন, কিন্তু হীরের নেকলেস পাওয়া গেল না। বললেন, কই হরিচরণ, কি হলো? হ্যাঁ, আপনি আরেকটু স্যার খুঁড়ুন, ওইখানেই আছে। সামান্য মাটি খুঁড়তেই লক্ষ টাকা মূল্যের হীরের নেকলেসটা বেরিয়ে এলো। মিস্টার বসু অতি সতর্কতার সঙ্গে সেই মহামূল্য বস্তু পকেটে ঢুকিয়ে দিয়ে 100 টাকার 5খানা নোট বের করে বললেন, এই নাও 500 টাকা। কালকে সকালে রেঙ্গুনের জাহাজ ছাড়বে, এখনই আউটরাম ঘাট থেকে টিকিট কেটে নাও, আর এখনই এখান থেকে পালিয়ে যাও। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হরিচরণ কাঁপা কাঁপা হাতে নোটকখানি নিয়ে দ্রুত পায়ে রাস্তার জনারণ্যে অদৃশ্য হয়ে গেল। মিস্টার বসু একটা ট্যাক্সি ভাড়া করলেন। মোহন, এবার তোমার উদ্দেশ্য সফল হবে। শেষকালে হীরের নেকলেস এখন আমার হাতে। এই হীরের নেকলেস ওই জমিদার গিন্নির কণ্ঠে শোভা পাওয়াটা ঠিক ছিল না। এই হীরের নেকলেস তো সেই মহিলার কণ্ঠে শোভা পাবে যে দস্যু মোহনকে মন দিয়েছে, ভালোবেসেছে। রমার গলাতেই এই হীরের নেকলেস শোভা পাবে। আমার স্বপ্ন সার্থক হবে। ও আমাকে ভালোবেসেছে, আমি তার প্রতিদান দিতে চাই, আর দেবো। মোহন বালিগঞ্জে বন্ধু অমরের বাড়িতে উপস্থিত হল। তাহলে দাদা, শেষ পর্যন্ত নেকলেসটা পেলেন? হ্যাঁ অমর, সে আর পাবো না কেন? ওটা তো আমার খুবই প্রয়োজন ছিল। আচ্ছা, পুলিশ সেজে হরিচরণকে বোকা বানিয়ে দিলেন? না না, বোকা কেন বানাবো? আমি তো আমার কাজ করছিলাম। আপনি এই ছুরি বা এইসব তথ্যগুলো কোথা থেকে পেলেন? এখানেই তো দস্যু মোহনের বুদ্ধি। আমি যখন দেখলাম ওখানে খুনটা হয়েই গেছে, তখন বসে ভাবতে থাকলাম যে কি করা উচিত। তারপর ভালো করে খেয়াল করে দেখলাম যে হরিচরণের রক্তাক্ত হাতের ছাপ এদিক ওদিকে রয়েছে। সেগুলোকে সব পরিষ্কার করলাম। ছুরিটাও পড়েছিল, সেটাকেও নিলাম। আর দরজাতে ওর এই বানানো চাবিটাও ছিল। আমি দেখলাম প্রমাণ লোপাট না করলে হরিচরণ তো ধরা পড়বেই। আর হরিচরণের যদি ফাঁসি হয়ে যায়, আমার হাত থেকে নেকলেস হাতছাড়া হবে। যাই হোক, কিছুদিন অপেক্ষার পর যথারীতি কোর্ট তো হরিচরণকে নির্দোষ বলে ছেড়ে দিল। আমারও হীরের নেকলেস পাওয়ার রাস্তা সহজ হয়ে গেল। সত্যি আপনার যা বুদ্ধি, ভাবাই যায় না। তাহলে নেকলেসটা নিয়ে এখন কি করবেন? বিক্রি করে দেবেন? না অমর, নেকলেসটা কারুর একটা গলায় শোভা পাবে। ওই নেকলেসটা আপনি পরবেন? তুমি একটা গর্ধপ, আমি নেকলেস পরে ঘুরবো? তাহলে কে? তুমি দেখছি রমাদেবীকে ভুলে গেছো। ও, রমা দেবী, তাকে আপনি এখনো মনে রেখেছেন? মনে রাখবো না কেন? সে আমাকে প্রাণ দিয়ে মন দিয়ে ভালোবেসেছে অমর, আমি তাকে ভুলতে পারি না। হ্যাঁ, বুঝতে পেরেছি দাদা। আচ্ছা, এর পরে আপনার কি প্ল্যান? আর প্ল্যান, এই কদিন যা গেল, তোমার বাড়িতে আমি বেশ কয়েকদিন একটু বিশ্রাম নেব।
তারপরে সোজা পাঞ্জাব মেল ধরে বেনারস হয়ে এলাহাবাদ। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দাদা, আমার বাড়ি তো আপনারই বাড়ি। মোগল রাজত্বকালে বহু বাঙালি সম্রাটের দরবারে উচ্চ আসন অধিকার করেছিলেন। তাঁরা পরে ভারতের নানা জায়গায় ছড়িয়ে পড়েন। তাঁদের মধ্যে কেউ কেউ বিখ্যাত জমিদার বা বিখ্যাত ধনী ব্যক্তিতে পরিণত হন। এইরকমই এক পরিবারের কন্যা কুমারী রমা সোম। তাঁদের বর্তমান বাসস্থান আগ্রা। রমার পিতা রেঙ্গুনের বিখ্যাত ধনী ব্যবসায়ী। এই সুন্দরী তরুণীর সঙ্গে কয়েক মাস আগে মোহনের পরিচয় হয়েছিল। রমা উচ্চশিক্ষিত সুদর্শন মোহনের মাধুর্য বড় ব্যবহারে মুগ্ধ হয়েছিল। রমার সঙ্গে মোহনের দ্বিতীয়বার সাক্ষাৎ হয় তার মামা কুমার নরনারায়ণের প্রাসাদে। রমার অনুরোধেই তার মামার ঐতিহাসিক হীরের বালা মোহন ফিরিয়ে দেয়। ইতিমধ্যে রমার দাদার বিবাহ উপলক্ষে তার বাবা মিস্টার সোম রেঙ্গুন থেকে আগ্রার প্রাসাদে এসেছেন। রমার দাদা সরোজের বিবাহ হয়ে গিয়েছে। মিস্টার সোম আগ্রার প্রাসাদ মুঘল সম্রাটের জায়গির স্বরূপ উপহার পেয়েছিলেন। কিংবদন্তি আছে একসময় এক সম্রাটের প্রধানমন্ত্রী এটা নির্মাণ করেছিলেন। সেই সময় প্রাসাদের ভেতর দিয়ে তিনি একটা গুপ্ত সুড়ঙ্গ পথ তৈরি করেছিলেন। সেই সুড়ঙ্গ দিয়ে গোপনে প্রাসাদ থেকে বেরিয়ে যাওয়া যায়। যুদ্ধের সময় এই পথ বিশেষভাবে কাজে লাগত। শত্রুর হাতে পরাজিত হলে কিংবা শত্রু প্রাসাদ অবরোধ করে রাখলে পরিবারবর্গকে নিয়ে অনায়াসে প্রাসাদ থেকে বেরিয়ে যাওয়া সম্ভব হতো। কালক্রমে সুড়ঙ্গপথ অদৃশ্য হয়ে গিয়েছে। সুড়ঙ্গে প্রবেশদ্বার কোথায় এবং কিভাবে শেষ হয়েছে অনেক অনুসন্ধান করে ও গবেষণা করেও কেউ তা আবিষ্কার করতে পারেননি। সোমবংশের ইতিহাসে এই সুড়ঙ্গের কথা উল্লেখ আছে এবং সাংকেতিক লিপিতে সুড়ঙ্গের প্রবেশদ্বারের অবস্থান সম্বন্ধে লিপিবদ্ধ করা আছে। কিন্তু সেই সাংকেতিক লিপির পাঠোদ্ধার করা কারোর পক্ষেই সম্ভবপর হয়নি। মোহনের সঙ্গে যখন রমার জাহাজে পরিচয় হয়েছিল তখন অন্যান্য গল্পের সঙ্গে রমা তাদের ঐতিহাসিক প্রাসাদ সম্বন্ধেও মোহনকে অনেক কথা বলেছিল। মোহন তাকে বলেছিল যদি সুযোগ পায় সে একবার এই সমস্যা সমাধানের চেষ্টা করবে। কথিত আছে শেষ যে মহারাজা এই প্রাসাদে বাস করেছিলেন তার সমস্ত সম্পদ ও অর্থ, হীরা মণিমাণিক্য এই সুড়ঙ্গের মধ্যে একটা ছোট্ট গুপ্ত কক্ষে রেখে যুদ্ধে পরাজিত হয়ে পালিয়ে গিয়েছিলেন, আর ফিরে আসেননি। বর্তমান উত্তরাধিকারী মিস্টার সোম এই সাংকেতিক লিপির পাঠোদ্ধার করার সমস্ত প্রচেষ্টা করেও বিফল হয়েছেন এবং মনকে প্রবোধ দিয়েছেন এটা সত্য নয়, হয়তো কোনো মিথ্যা কাহিনী। রমার দাদা সরোজ বৌভাতের আগের দিন সন্ধ্যায় একখানা টেলিগ্রাম হাতে করে ড্রয়িং রুমে ঢুকে দেখল সেখানে বিশিষ্ট আত্মীয় স্বজনরা গল্প করছেন। সরোজ রমাকে উদ্দেশ্য করে বললেন, রমা, তোর মনে আছে আমার নতুন বন্ধু উৎপলের কথা? যার সঙ্গে 4 মাস আগে তোমার বন্ধুত্ব হয়েছিল পুরীতে, যার গান শুনে তুমি খুব মুগ্ধ হয়েছিলে, তিনি? হ্যাঁ রে, তিনি টেলিগ্রাম করেছেন কাল সকালে এসে পৌঁছবেন। ও, তা ভালোই হলো তো দাদা। জানিস, আমি যখন পুরীতে লোকটাকে দেখলাম আমি অবাক হয়ে গেছিলাম। লোকটা বড় অদ্ভুত, জানিস, মানে অগাধ সম্পত্তির মালিক, আর মানুষকে দান করছে, তুই দেখলে অবাক হয়ে যাবি। 2 হাত খুলে যাকে যা পাচ্ছে দান করে দিয়ে যাচ্ছে। সত্যি এরকম একজন মানুষের সঙ্গে বন্ধুত্ব হওয়া ভাগ্যের ব্যাপার। আর কি জেনেছ ওনার সম্বন্ধে? তোকে তো বলেইছিলাম যে খুব ভালো গান করে। পরে জেনেছি যে উনি নাকি খুব ভালো আর্টিস্ট,
খুব সুন্দর ছবিও আঁকেন, প্রতিভাবান মানুষ জানিস। রমা এক দৃষ্টিতে তাকিয়ে তার দাদার কথা শুনছিল। তার মুখ লাল হয়ে উঠল। তার চোখে আরেকজন মানুষের অপরূপ মূর্তি ভেসে উঠেছিল। তাকে লক্ষ্য করে সরোজ বলল, কি হলো রে, চুপ করে গেলি? কই না তো, কিছু হয়নি। কাল সকালে স্টেশনে গাড়ি পাঠাতে বলো না কিন্তু। সরোজের মুখে মৃদু হাসি ফুটে উঠল। পরদিন সকালে সরোজ গাড়ি নিয়ে বেরোবার সময় রমা এসে বলল, দাদা একটু দাঁড়াও, আমিও তোমার সঙ্গে যাব। সরোজ সম্মতি জানালো। রমা হরিণীর মতো হালকা পায়ে ছুটে এলো। তারা যখন আগ্রা স্টেশনে উপস্থিত হলো, তখনও ট্রেন আসতে আধ ঘন্টা দেরি আছে। রমা বলল, আচ্ছা দাদা, তোমার বন্ধুর মাথায় কি কোনো কাটা দাগ আছে? সে থাকতেও পারে, কিন্তু আমি সেটা জানবো কি করে? কারণ মাথার চুলের ভিতরে যদি কোনো কাটা দাগ থেকেও থাকে, তা তুই হঠাৎ এই প্রশ্ন কেন করছিস রে? না, এমনি। রমার মনে যে ঝড় বইছিল তা একমাত্র তার অন্তর্যামী জানতেন। কোনো কারণে তার মনে দৃঢ় ধারণা জন্মেছিল তার দাদার বন্ধু, যিনি দাতা কর্ণের মতো, সেই উৎপলবাবু আর কেউ নন, তিনি দস্যু মোহন। রমা মনে মনে ভাবছিল, যদি সত্যিই তার সন্দেহ মিথ্যা না হয়, যদি সত্যিই উৎপল মোহন হয়, তবে সে কি করবে? প্রথমত তিনি আসছেন তার দাদার বন্ধু হিসেবে, মাননীয় অতিথি হিসেবে। একসময় রমা তার সত্য পরিচয় না জেনে তাকে আমন্ত্রণ করেছিল। সেই আমন্ত্রণের পর গতবার তার মামার বাড়িতে কুমার নরনারায়ণের প্রাসাদে মোহনের সঙ্গে তার দেখা হয়েছিল, কিছু কথাও হয়েছিল। রমার মনে পড়ল, সেবার মামার বাড়িতে মোহনের বিপদ দেখে স্বেচ্ছায় তার হাত ধরে গোপন পথে তাকে বাইরে বের করে দিয়েছিল। মোহন তাকে বলেছিল আবার তার সঙ্গে দেখা হবে, কিন্তু সত্যি তিনি কি আসছেন? এমন তো হতে পারে উৎপলবাবু সত্যি অন্য কোনো ব্যক্তি। রমার মুখ অন্ধকার হয়ে উঠল। হঠাৎ রমা সরোজের কাছে গিয়ে বলল, দাদা দাদা, আমি বাড়ি যাব। কেন রে, কি হলো? কিছু না, আর কত দেরি হবে? এই তো আর 5 মিনিট, ট্রেন তো এলো বলে রে। এই সময় আগ্রা এক্সপ্রেসের হুইসেলের আওয়াজ শোনা গেল। ট্রেন প্ল্যাটফর্মে প্রবেশ করল। তারা যেখানে দাঁড়িয়েছিল, ট্রেনের প্রথম শ্রেণীর কামরা ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে গেল। সরোজ প্রিয় বন্ধু উৎপলকে দেখতে পেয়ে বুকে জড়িয়ে ধরল। রমা একবার চোখ তুলে উৎপলের দিকে তাকিয়ে আবার মুখ নিচু করল। সরোজের পেছনে উৎপল রমাকে দেখে চুপ করে গেল। সরোজ বলল, উৎপল বাবু, এ আমার বোন রমা। নমস্কার রমা দেবী, আপনাদের কয়েকদিন বিরক্ত করব। রমা অস্ফুট কণ্ঠে কিছু একটা বলল। নমস্কার। সত্যি উৎপল বাবু, মেয়েরা যদি আপনার বিদেশও ঘুরে আসে, তাহলেও কিন্তু অবলাই থেকে যায়। না না, এরকম ভাবার কোনো কারণ নেই। সরোজ, রমা ও উৎপল স্টেশনের বাইরে এসে গাড়িতে বসল। গাড়ি চলতে আরম্ভ করেছিল। উৎপল বলল, যাক, কখনো যে এরকম একটা সুযোগ পাবো ভাবতেই পারিনি। কেন উৎপল বাবু, আপনি কি সবসময় কাজে ব্যস্ত থাকেন নাকি? কাজে না, বলতে পারেন অকাজে ব্যস্ত থাকি। ও আচ্ছা, আপনি কি তাহলে এখন মোগলসরাই থেকে আসছেন? না, মোগলসরাই থেকে নয়, আমি কলকাতা থেকে আসছি। আসলে আমি টেলিগ্রামটা করেছিলাম মোগলসরাই থেকে। একটু পরেই তাদের গাড়ি প্রাসাদের ফটকে প্রবেশ করল। উৎপল সপ্রশংস দৃষ্টিতে পাথরের দুর্গের মতো প্রাচীন প্রাসাদের দিকে তাকিয়ে রইল।
সরোজবাবু, মানতেই হচ্ছে আপনাদের প্রাসাদটা দারুণ, মুগ্ধ হয়ে গেছি বলতে পারেন। হ্যাঁ, আমাদের পূর্বপুরুষদের তো অনেক প্রাচীন। ভেতরে আসুন, ভালো লাগবে। পরের দিন সরোজের বিবাহের প্রীতিভোজের অনুষ্ঠান। একমাত্র পুত্র সরোজের বিবাহের উৎসব ও অনুষ্ঠান মিস্টার সোম ধুমধাম সহকারে সম্পন্ন করলেন। বহু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এই প্রীতিভোজে অংশগ্রহণ করেছিলেন। অনুষ্ঠানের শেষে দোতলার ড্রয়িং রুমে বসেছিলেন বিশিষ্ট অতিথিরা। তারা গল্পগুজব করছিলেন। তাদের সকলেরই দৃষ্টি আকর্ষণ করেছিল উৎপল। রমার কাকিমা মিসেস সবিতা গুহ উৎপলবাবুকে বললেন, উৎপলবাবু, একটা কথা বলতে চাই, কিছু মনে করবেন না। না না, বলুন। আপনার সঙ্গে দস্যু মোহনের অসম্ভব মিল। তাই নাকি? কি করে বুঝলেন? আরে, পত্র পত্রিকায় কাগজে তার এত ছবি দেখেছি। আর সত্যি বলতে কি, সরোজ পরিচয় করিয়ে দিয়েছিল যে আপনি একজন বিখ্যাত আর্টিস্ট, নইলে তো। ঠিকই বলেছেন, আমার অনেক বন্ধু ওই কথাই বলে আমার সঙ্গে নাকি মিল আছে। কোন দিক থেকে যে মিল তা তো আমি বুঝি না। সত্যি বলছি উৎপলবাবু, আমি তো সরোজকে বলেই দিতাম যে পুলিশে খবর দাও। সবাই হো হো করে হেসে উঠল, কিন্তু রমার মুখ গম্ভীর হয়ে উঠল। এই সময় সরোজের দাদু রায়বাহাদুর বলে উঠলেন, বলছি, তোমরা কি ওই দস্যু মোহনকে নিয়েই পড়ে থাকবে নাকি? হ্যাঁ, উৎপল খুব ভালো গান গায়, একটা গান শুনলে হতো না? হ্যাঁ উৎপলবাবু, আপনার গানের এত প্রশংসা শুনেছি, এবার একটা গান হয়ে যাক। হ্যাঁ, তা রায়বাহাদুর সাহেবের অনুরোধ তো ফেলা যায় না। দেখি। উৎপল পিয়ানোর কাছে উঠে গেল। তারপর একটা হিন্দি গজল গাইতে শুরু করল। গানের সুর যে এমনভাবে জীবন্ত হয়ে ওঠে, মানুষের আঙুলের স্পর্শে নির্জীব যন্ত্র যে এভাবে সুর ও মূর্ছনা ছড়িয়ে দিতে পারে তা ধারণা ছিল না। গান শেষ করে উৎপল পিয়ানোর কাছ থেকে উঠে গিয়ে নিজের আসনে বসল। শ্রোতারা অভিভূত হয়ে বসে রইল। তাদের মুখ থেকে কোনো শব্দ বেরোলো না। এই অভিভূত আচ্ছন্ন ভাবটা কাটালো সরোজ। সে দুহাতে করতালি দিয়ে বলে উঠল, চমৎকার উৎপলবাবু, চমৎকার। আমি সত্যি মুগ্ধ। আমার মনে হয় সকলেই এখানে মুগ্ধ। হ্যাঁ, আমিও মুগ্ধ। উৎপল সত্যি খুব ভালো গেয়েছে গানটা। উৎপলবাবু, সত্যি আপনার গান শোনার সৌভাগ্য হলো। ভীষণ ভালো গেয়েছেন। ধন্যবাদ, আমি আপ্লুত। রমা মুখ নিচু করে বসেছিল। উৎপল তার দিকে তাকালো। রমা মুখ তুলল না, ধীরে ধীরে ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেল। সরোজ বাবা, একটা খবর বোধহয় তুমি জানো না। কলকাতা থেকে ইন্সপেক্টর ডিটেকটিভ বেকার আসবেন পরশুদিন। উনি বোধহয় আমাদের কাছে অতিথি হয়ে থাকতে চাইবেন। সে কি? আমি তো জানি না। তা কি কারণে উনি আসছেন? ওদের কাছে খবর আছে নাকি দস্যু মোহন তাজমহল দেখতে আসছে আগ্রায়। তাই বোধহয় কিছু তদন্ত বা ওনাকে গ্রেপ্তার করার জন্য হবে। বাবা, মোহন তাজমহল দেখতে আসছে আর তাকে ধরার জন্য আসছেন ডিটেকটিভ? বাহ, তবে আমার মাথায় কিন্তু একটা আইডিয়া এসেছে। হ্যাঁ, বলে ফেলুন। আমি ভাবছি আজকের এই চাঁদনি রাতে একবার আমরাই বরং তাজমহলটা দেখে আসি, কি বলেন? ইতিমধ্যে রমা আবার ড্রয়িং রুমে এসে বসেছিল। তাকে দেখে মিসেস সবিতা গুহ বললেন, কে রে রমা, তুই এরকম দূরে দূরে চলে যাচ্ছিস কেন? কি হয়েছে তোর? উৎপলবাবু আমাদের সম্মানিত অতিথি, কি মনে করবেন বলতো? আমার মনে হয় রমা দেবীও আমাকে দস্যু মোহন বলেই মনে করেছেন, তাই হয়তো একটু দূরে দূরে থাকছেন। না না, কি যে বলেন, আসলে আমার খুব মাথা ধরেছে, আমি আর দাঁড়াতে পারছি না।
আমি যাচ্ছি। এই বলে রমা ঘর থেকে বেরিয়ে গেল। উৎপল সরোজের দিকে তাকিয়ে বলল, সরোজবাবু, আমি কিন্তু আপনাদের এই প্রাসাদের ব্যাপারে বেশ কিছু কথা শুনেছি। ও তাই নাকি? কি কথা শুনেছেন আপনি? আপনাদের এই বাড়িটা নিয়ে একটা গুপ্তধনের প্রবাদ রয়েছে। হ্যাঁ, ওটা আমাদের বংশ পরম্পরায় চলে আসছে, এরকম একটা কথা আছে। আমাকে যদি একটু বিস্তারিতভাবে বলেন, আমার এই ব্যাপারটা কিন্তু বেশ আগ্রহ আছে। হ্যাঁ, বলতে পারেন আমাদের বেশ কিছু সাংকেতিক লিপি আছে, সেই লিপিকে উদ্ধার করতে পারিনি। আমি কি সেগুলো দেখতে পারি? আমার এই ব্যাপারে খুব উৎসাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার সঙ্গে আসুন। একটু পরে মরক্কো চামড়ায় বাঁধানো একটা খাতা নিয়ে সরোজ ঘরে ঢুকল। তারপর প্রাসাদের নিচে একটা অন্ধকার ঘরে উৎপলকে নিয়ে গেল। বাতি জ্বালিয়ে বলল, উৎপলবাবু, এই হচ্ছে সেই ঘর, আর এই নিন খাতা, এর মধ্যে রয়েছে সেই সাংকেতিক লিপি। ও তাই নাকি? সরোজের কাছ থেকে খাতাটা নিয়ে উৎপল মনোযোগ সহকারে সাংকেতিক চিহ্নগুলো দেখতে লাগল। তার চোখ আনন্দে উৎসাহে যেন জ্বলতে লাগল। একটু পরে সে ঘরের চারিদিকে ঘুরে বেড়াতে লাগল। পাথরে তৈরি একটা বিরাট ঘর, চারদিকের মেঝে ও দেওয়াল এত মসৃণ, কোথাও কোনো দাগ পর্যন্ত নেই। অনেকক্ষণ ধরে নানা রকমভাবে পরীক্ষা করে উৎপল মৃদু শান্ত গলায় বলল, না সরোজবাবু, আমার মনে হচ্ছে এটা আমার দ্বারা হবে না। হ্যাঁ, আমরাও অনেকবার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। এগুলো বোধহয় প্রবাদ বাক্যই, সত্য কতটা জানা যায় না। আমরা শুনেছি যে মোগল সাম্রাজ্যের নাকি অনেক ধনসম্পদ এর ভেতর লুকোনো আছে, এরকম আর কি। যাই হোক, ছাড়ুন, এইরকম বদ্ধ ঘরে থেকে কোনো লাভ নেই, শরীর খারাপ হবে। আমার শরীর খারাপ হবে না, এর থেকেও খারাপ জায়গা থাকা আমার অভ্যাস আছে। যাই হোক, সে যাই হোক, চলুন আমরা ওপরে যাই। সরোজের সঙ্গে উৎপল যখন ওপরে উঠছিল, তখন একটা মৃদু পায়ের শব্দ শোনা গেল। কি যেন দৌড়ে পালিয়ে গেল। উৎপলের নাকে একটা মৃদু সুগন্ধ ভেসে এলো। সে মনে মনে ভাবল, এ গন্ধ তো আমার চেনা। রমা এসেছিল, কিন্তু কেন এসেছিল? পরদিন সকালে চা জলখাবার পর্ব শেষ হলে ভৃত্য সংবাদপত্র দিয়ে গেল। উৎপল আগ্রহ সহকারে একটা ইংরেজি সংবাদপত্র খুঁটিয়ে পড়তে লাগল। রমা একটু দূরেই বসেছিল। গতকাল সে দূরে দূরে কাটিয়েছিল। তার মন উৎপল অর্থাৎ মোহনের সম্বন্ধে কিছুতেই শান্ত হতে চাইছিল না। শিক্ষিতা বিলাত ফেরত তরুণী রমা অনাবশ্যক লজ্জা পেয়ে যে এরকম করেছিল তা নয়, সে নিজের মন নিয়ে নিজে বিপদে পড়েছিল। তার মনে উদ্বেগ ও শঙ্কা জেগে উঠেছিল। মোহন যে তার প্রতি আসক্ত হয়ে পড়েছে তা সে বুঝতে পেরেছিল। মোহনের এখানে আসার উদ্দেশ্য কি? কেন এসেছেন উনি? কিসের জন্য? এই প্রশ্ন গতকাল সমস্ত দিন রাত্রি ধরে রমার মনে বারবার ঘুরে বেড়াচ্ছিল। অবশেষে সে কি তার পিতার সুনামের কলঙ্কের হেতু হবে? এই ভেবে রমার মন আতঙ্কে উদ্বেগে আকুল হয়ে উঠেছিল। সে একটি বারের জন্যেও নিঃশঙ্ক সরল দৃষ্টিতে মোহনের দিকে তাকাতে পারেনি। মোহন কাগজ পড়তে ব্যস্ত ছিল। রমা টেবিলের একপাশে বসে একটা মাসিক পত্রিকার পাতা উল্টে যাচ্ছিল। একবার ভাবছিল উঠে যাবে, কিন্তু ইচ্ছে থাকলেও কার্যত সে সেটা করল না। সরোজ একটা ইংরেজি নভেল নিয়ে পাশেই বসেছিল। সে চুপ করে বসে অর্থহীন দৃষ্টিতে পত্রিকার পাতার দিকে তাকিয়ে থাকল। সংবাদপত্রে একটা বিশেষ সংবাদ মোহনের দৃষ্টি আকর্ষণ করল। সংবাদটা এই রকম: সুপ্রসিদ্ধ দস্যু মোহন তাজমহল দর্শনের জন্য আগ্রা অভিমুখে যাত্রা করেছে। পুলিশ
সে নিশ্চয়ই বড় কোনো লাভের আশায় আগ্রা যাত্রা করেছে। অতএব আগ্রা নিবাসী ধনী ব্যক্তিদের সাবধান হতে নির্দেশ দেওয়া হচ্ছে। তবে আগ্রাবাসীদের পক্ষে একটা সুসংবাদ হল, মোহনের চিরশত্রু ও একমাত্র যোগ্য প্রতিদ্বন্দ্বী ডিটেকটিভ ইন্সপেক্টর মিস্টার বেকার আজ রাত্রের আগ্রা মেলে রওনা হয়েছেন। আমাদের বিশ্বাস, মোহন তার এই শত্রুর উপস্থিতির জন্য ইচ্ছে থাকলেও তার আশা পূর্ণ করতে সক্ষম হবে না। উৎপল ওরফে মোহন দুবার এই অংশটা পড়ল, তারপর কাগজটা সরোজের দিকে বাড়িয়ে দিয়ে বলল, সরোজবাবু, এই অংশটা পড়ে দেখুন। সত্যি অদ্ভুত মানুষ। সত্যি বলতে কি উৎপলবাবু, মোহনকে আমি শ্রদ্ধা করি, ভক্তিও করি। একটা হীন দস্যুকে সম্মান দেওয়া কি আপনার উচিত হচ্ছে? কাজটা যে সে খারাপ করে সেটা আমি স্বীকার করছি, কিন্তু মোহনের উদ্দেশ্যে প্রশংসাও না করে পারছি না। যে লোক ধনীর অনাবশ্যক অর্থ নিয়ে দরিদ্রের প্রয়োজন মেটায়, দেশের আইনের চোখে হয়তো সে অপরাধী। সত্যি কি সে অপরাধী? আপনি বলুন। উৎপল ওরফে মোহন মৃদু হাসল। রমার দিকে আর চোখে তাকিয়ে দেখল তার মুখে আনন্দের আভাস। উৎপল বলল, কিন্তু আপনার এই নীতিতে বিশ্বাস করে এরম আরেকজন লোককে কিন্তু আপনি পাবেন না। তা জানি। এই যেমন আমার বোন, সে তো এক্ষুনি মোহনকে পেলেই তীব্র ভাষায় গালাগাল দেবে। কিরে, তাই না? আরে আমি আবার কখন কি বললাম? মোহন ওরফে উৎপল স্নিগ্ধ দৃষ্টিতে রমার দিকে তাকিয়ে বলল, হতভাগ্য মোহন যদি আমাদের এই আলোচনাটা শুনতো, তাহলে সে বুঝতো সে নিজেকে যতটা হতভাগা ভাবে ততটা নয়। আচ্ছা, তোমরা একটু গল্প করো, আমাকে না একখানা চিঠি লিখতে হবে। আমি একটু মিনিট 10 পরেই আসছি। চিঠিটা কি পরে লিখলে হয় না সরোজবাবু? আসলে এই চিঠিটা পুলিশ কমিশনারকে লিখতে হবে। মিস্টার বেকার উনি এলে যেন আমাদের বাড়িতে একবার আসেন। বাবা ওই সুরঙ্গের ব্যাপার আর ওই সংকেতের ব্যাপারটা ওনার সঙ্গে একটু আলোচনা করতে চান। মিস্টার বেকারের নাকি পুরাতত্ত্বে অনেক জ্ঞান। আচ্ছা, আমি একটু আসি। হ্যাঁ। সরোজ দ্রুত পায়ে ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেল। উৎপল হাতের কাগজটা টেবিলের ওপর নামিয়ে রমাকে ডাকল। রমা, কি হলো? কথা বলছো না যে? রমা কথা বলার চেষ্টা করল, কিন্তু তার গলা থেকে কোনো স্বর বেরোলো না। মুখ তুলে একবার তাকিয়েই আবার মুখটা নিচু করে নিল। উৎপল বলল, রমা দেবী, একটা কথা আজকে স্বীকার করি, আমি গত 1 বছর ধরে আপনার কথাই ভেবে চলেছি। আমি জানি আমি একজন হীন দস্যু, এরকম ভাবা হয়তো উচিত নয়, কিন্তু আপনার কথা ভাবলে আমার এত ভালো লাগে। এই মাদকতা, এ যেন এক অদ্ভুত নেশা। আপনার কি সেই 3 দিন আর 3 রাত্রির কথা মনে পড়ে? বলতে দ্বিধা নেই, আমার মনে হয় ওই 3 দিন 3 রাত্রি আমার জীবনের শ্রেষ্ঠ সময়। আমি আপনাকে কাছে পেয়েছিলাম, সেই সুখের স্বপ্ন নিয়েই বেঁচে আছি। দয়া করে আপনি থামুন, চুপ করুন। আমাকে আর এসব বলবেন না। আমি রমা দেবী, আপনি বলুন, আমি শুনতে চাই। না, কিছু না, আপনি আমাকে ক্ষমা করুন। এই বলে রমা হঠাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর এগিয়ে যাওয়ার উপক্রম করলে মোহন ব্যগ্র কণ্ঠে বলে উঠল, কি হলো রমা দেবী? আপনি চলে যাচ্ছেন কেন? প্লিজ যাবেন না, আমার আরেকটা কথা আছে, একটু শুনে যান। কিন্তু রমা দাঁড়ালো না, কাঁপতে কাঁপতে ঘর থেকে বেরিয়ে গেল। উৎপলের মুখে একটা বেদনার চিহ্ন ফুটে উঠল। সে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে ধপ করে চেয়ারে বসে পড়ল।
যে চোখে কেউ কখনো অশ্রু দেখেনি, সে চোখ থেকে কয়েক বিন্দু অশ্রু ঝরে পড়ল। সন্ধ্যার পর ড্রয়িং রুমে যথারীতি আসর বসেছিল। রায়বাহাদুর বলছিলেন, এ বড় বিপদে পড়া গেল। এই দস্যু মোহন এ শান্তিতে থাকতে দেবে না দেখছি। কেন দাদু, আপনাকে কি নিত্যবিক্রমের মতো চিঠি পাঠিয়েছে নাকি? না ভায়া, মোহন এক চাল দুবার চালে না। তাহলে আপনি চিন্তা করছেন কেন? চিন্তা করব না? যাকে নিয়ে গোটা দেশ তোলপাড়, পুলিশ থেকে মন্ত্রী সবাই চিন্তা করে, সে যে কি করতে পারে। চিন্তার কারণ তো শুনলাম সে নাকি আগ্রা আসছে। হ্যাঁ, কেন কে জানে। না রায়বাহাদুর সাহেব, আমার মনে হয় আপনার চিন্তা অমূলকও হতে পারে। কেন ভায়া, তোমার এমন মনে হলো কেন উৎপল? না, কাগজে তো দেখলাম লিখেছে মোহন তাজমহল দেখতে আসছে। ওই দস্যুটার কি অত রসবোধ আছে বলে তোমার মনে হয়? ও তাজমহল দেখতে আসছে না, ও জানে এখানে অনেক রুই কাতলা রাঘব বোয়াল আছে। দাদু, আপনি নির্ভয় থাকুন, আমি তাকে নিষেধ করে দেব। সে আপনার কোনো অনিষ্ট করবে না। আপনি তো আমাকে সবই উইল করে দেবেন, তাই না? তোমার কত সাহস আমার জানা আছে। এই তো উৎপলের সঙ্গে মোহনের মিল দেখেই তুমি ভিজে বেড়াল হয়ে গেছো, আর তুমি মোহনকে বলবি, বন্ধু আমার দাদুর দিকে তাকিও না। সত্যি দাদু, আমারও মনে হয় আপনার না ভয় পাওয়ার কোনো কারণ নেই। কেন ভায়া উৎপল? হ্যাঁ, তোমার কি মনে হয় রমা দিদি ভাইয়ের কথা দস্যু মোহন শুনবে? না, মানে ওনার সঙ্গে তো একটা পরিচয় হয়েছিল সেই জাহাজে, শুনেছিলাম আর। একটা জাহাজে 3 দিন থাকার ফলে সে কি সে মোহনকে যা বলবে মোহন শুনবে বলে মনে হয় তোমার? তবে দাদু, আপনি যাই বলুন, একজন ধনী লোকের শত্রু মোহন হতেই পারে, কিন্তু 99 জন লোক কিন্তু তাকে দেবতার জ্ঞানে ভক্তি করে। তোমার কথা আমি বুঝলাম না সরোজ। কে তাকে ভক্তি করে না করে আমি জানি না, কিন্তু আমার মনে কোনো ওরম ভক্তি জন্মায়নি। হ্যাঁ দাদু, আপনি ঠিকই বলেছেন। ওসব ভক্তি টক্তি বাজে কথা। ও সরোজবাবু একটু বাড়িয়ে চাড়িয়ে বলেছেন আর কি। যাকে বাদ দিন। আচ্ছা দাদু, আপনাদের এখানে যে এই সুড়ঙ্গের ব্যাপারটা রয়েছে, এটা কি আপনি বিশ্বাস করেন যে সত্যিই আছে? এ ব্যাপারটা সরোজ বেশি মাথা ঘামায়। ওই বলুক না আপনাকে। আমি একটু আসি। হ্যাঁ হ্যাঁ সরোজবাবু। দেখুন উৎপলবাবু, যদি সুড়ঙ্গ না থাকে তাহলে ওই সাংকেতিক চিহ্ন, এত লেখালেখি, এইসবেরও অস্তিত্ব থাকতো না নিশ্চয়ই। তা অবশ্য ঠিক কথা বলেছেন, এটা একটা যুক্তি। আচ্ছা, বেকার সাহেব কি কালকে আসছেন না? হ্যাঁ, উনি তো কালকেই আসছেন। আসলে ওনারই পুরাতত্ত্বে খুব জ্ঞান, তো আমরাও দেখতে চাই যদি উনি সুড়ঙ্গটা উদ্ধার করতে পারেন বা তার রহস্যটা বের করতে পারেন। ও যাই হোক, আজকে রাত্রিটাই শেষ আপনাদের সঙ্গে। আমাকে আবার কাল ভোরেই বেরিয়ে যেতে হবে। খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে সময় কাটিয়ে। এসব বলে কিন্তু শুনবো না, আপনাকে কিন্তু আবার সময় পেলেই আসতে হবে। আমরা আপনার সঙ্গে আরও আড্ডা দিতে চাই। রাত্রি 12টা। উৎপল অর্থাৎ মোহন শুয়ে চিন্তা করছিল। বাড়ির সকলেই শুয়ে পড়েছে। ভৃত্যেরা এই সময় বাইরের মহলে চলে গেছে। মোহনের মুখ গম্ভীর এবং চিন্তা সংকুল। তখন সে যে কি চিন্তা করছিল তা প্রকাশ করা কঠিন। সে মনে মনে গুপ্ত সুড়ঙ্গের কথা ভাবছিল।
তবু সেই চিন্তা ছাপিয়ে বারবার রমার মুখ আর তার প্রত্যেকটি কথা তার মনে পড়ছিল। যে বহুমূল্য হীরের নেকলেস সে রমার জন্য অনেক কষ্ট স্বীকার করে সংগ্রহ করেছে, সেটা দেবার সাহস সে এখনো অর্জন করতে পারেনি। বহুবার সুযোগ পেয়েও কেন যে তার মন বিরূপ হয়ে ইচ্ছা পূরণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল, তার কারণটি তার কাছে স্পষ্ট ছিল না। যদি রমা সেটি গ্রহণ না করে, যদি জিজ্ঞাসা করে এ জিনিস সে কোথায় পেয়েছে, তাহলে সে কি বলবে? যে নারী তার জীবনে অপূর্ব অভিনব অনুভূতি সঞ্চার করেছে, সেই প্রিয়তমা নারীকে সে ছলনা করতে পারবে না। মোহনের পক্ষে এটা কষ্টকর, তাই দ্বিধায় পড়ে রমাকে সে এই উপহার দিতে পারেনি। মোহন গভীরভাবে চিন্তা করছিল। আর সময় নেই, কালকেই বেকার সাহেব আসছে। বেকার সাহেব আগ্রা এলে আমার পক্ষে থাকা সম্ভব নয় এখানে, শুধু এই রাতটা। ঘড়িতে ঢং করে 1টা ঘন্টা বাজল। সঙ্গে সঙ্গে মোহন বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। তারপর ধীরে ধীরে দরজা খুলে অন্ধকারে তীব্র দৃষ্টিতে তাকিয়ে থাকল কিছুক্ষণ। কোনো দিকে কোনো শব্দ না পেয়ে মোহন পকেট থেকে একটা ছোট্ট টর্চ বের করল। তারপর নিঃশব্দে ঘরের দরজা বন্ধ করে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগল। অন্দরমহলের পেছনের দরজা সতর্কভাবে খুলে উত্তর মহলের দিকে গেল। যে ঘরের ভেতর সুড়ঙ্গ পথে শুরু হয়েছে, চারিদিকে সতর্ক দৃষ্টি দিয়ে তাকাতে তাকাতে সেই ঘরে এসে উপস্থিত হল। বেশ কিছুক্ষণ পাথরের ঘরটায় সূচিভেদ্য অন্ধকারের ভেতর নিঃশব্দে মোহন দাঁড়িয়ে থাকল। তারপর পকেট থেকে একটা কাগজ বের করে মেঝের ওপর বসল। মন দিয়ে কাগজটা টর্চের আলোয় দেখতে লাগল। ধীরে ধীরে তার মুখে একটা মৃদু হাসি ফুটে উঠল। সমস্যাটা যত জটিল ভেবেছিলাম ততটা তো নয়। এত সহজ সমাধান যুগ যুগ ধরে কেউ পারল না। গুপ্তধন আমার কপালেই আছে দেখছি। মোহন পকেট থেকে একটা মাপার ফিতে বের করে সাংকেতিক লিপি অনুযায়ী মেঝের নানা জায়গা জরিপ করতে লাগল। একসময় অস্ফুট কণ্ঠে বলে উঠল, পেয়েছি পেয়েছি, এটাই এটাই, এখানেই হবে সেই দরজা। আমার ভুল হতে পারে না, এখানেই গুপ্তকক্ষের দরজা থাকবে। আচ্ছা, যদি গুপ্তধন নাও থাকে, গুপ্ত পথটা আবিষ্কার হলে পাশের ঘরেই লক্ষ টাকার রেশম রাখা আছে, সেগুলো তো এই পথ দিয়েই চালান দেওয়া যাবে। মোহন পকেট থেকে একটা ছুরি বের করে একটা জায়গার উপর ধুলো চেঁচে ফেলতে লাগলো। এই তো, হঠাৎ বোতামের মতো এক টুকরো গোলাকার বস্তু বেরিয়ে এলো। মোহন পকেট থেকে একটা ছোট হাতুড়ি বের করে বোতামটার ওপর সজোরে চাপ দিল। সঙ্গে সঙ্গেই বহু শতাব্দী আগের অদ্ভুত ইঞ্জিনিয়ারিং নৈপুণ্য জাদুর মতো কাজ করল। পাথরের দেওয়ালের গায়ে একটা দরজা ভেতর দিক থেকে বেরিয়ে এলো। আনন্দে উত্তেজনায় অধীর হয়ে মোহন নিষ্পলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর যে পথে কয়েক শতাব্দী মানুষের কোনো পদচিহ্ন পড়েনি,
সেই পথে মোহন টর্চের আলো ফেলে ধীরে ধীরে প্রবেশ করল। পাথর দিয়ে তৈরি অদ্ভুত সুড়ঙ্গের পথ। মোহন সতর্ক পদক্ষেপে চারিদিকে আলো ফেলতে ফেলতে এগিয়ে চলল। কিছু দূর এগিয়ে দেখল পথ বাঁদিকে বেঁকে গিয়েছে। আরও কিছুটা এগিয়ে দেখল পথ শেষ। সামনে একটা পাথরের পাঁচিল। পাঁচিলের গা পরীক্ষা করে প্রথম বোতামটার মতোই দ্বিতীয় একটা বোতাম দেখতে পেল। তার উপর চাপ দিতেই সামনের পাথরটা সঙ্গে সঙ্গে সরে গেল। ঠান্ডা বাতাসের একটা ঝলক এসে মোহনের গায়ে লাগল। দেখল সে যমুনার তীরে উপস্থিত হয়েছে। বাহ, দারুণ! এমনটাই তো চেয়েছিলাম। তাহলে আমার সহচরদের নিয়ে এই রাস্তাতেই ঢোকা যাবে। মোহনের দুজন সঙ্গী এই দুর্গপ্রাসাদের বাইরে আগে থেকেই অপেক্ষা করছিল। মোহন সুড়ঙ্গ থেকে বেরিয়ে তাদের সঙ্গে নিয়ে সুড়ঙ্গ পথের ভেতরে আবার প্রবেশ করল। তারপর যে ঘরে বহুমূল্য রেশমের বস্ত্র স্তূপাকার করে রাখা ছিল, অল্প চেষ্টাতেই সেই ঘরের তালা ভেঙে একে একে সেগুলো সুড়ঙ্গ পথ দিয়ে বের করে যমুনার তীরে নিয়ে গিয়ে রাখল। যমুনার সেই স্থানে কোনো পথ নেই, আলো নেই, পরিত্যক্ত জায়গা। তাই নির্বিবাদে তাদের এই অপহরণ কেউ জানতে পারল না। কাজ যখন শেষ হলো তখন প্রায় ভোর 4টে। মোহন তার সহকারীদের নির্দেশ দিয়ে সুড়ঙ্গের দরজা বন্ধ করে দিয়ে ভিতরে প্রবেশ করল। ভিতরের দরজা একই উপায় বন্ধ করে চিন্তা করল, যাক, কাজ তো মিটল। কিন্তু সুড়ঙ্গ আবিষ্কার হলো, তাহলে কি গুপ্তধনের খবরটা মিথ্যা? নাকি একবার যখন সুযোগ পেয়েছি একবার চেষ্টা করে দেখা যায়? এই সময় হঠাৎ মোহন একটা পায়ের শব্দ শুনতে পেল। চমকে উঠে সে টর্চের আলো নিভিয়ে দিল। নিঃশব্দে দাঁড়িয়ে পড়ল। হাতে একটা আলো নিয়ে রমা তার সামনে এসে দাঁড়াল। রমাকে দেখে মোহন এতটাই অবাক হয়ে গেল, সে যে লুকিয়ে পড়বে সেই চিন্তাটাও সে করতে পারল না। মোহনকে দেখে রমার মুখ নিমেষে রক্তশূন্য বিবর্ণ হয়ে গেল। সে কিছুক্ষণ তার দিকে নিষ্পলক তাকিয়ে থেকে যে ঘরে তার বাবার সিল্কের কাপড়গুলো ছিল সেই ঘরে এসে দেখল তালা ভাঙা, ঘর শূন্য। রমা বিহ্বল চোখে তাকিয়ে রইল। মোহন তার দিকে দুপা এগিয়ে যেতেই সে হাতের আলো ফেলে দুহাতে মুখ ঢেকে ছুটে অন্দরমহলে প্রবেশ করল। হঠাৎ এই অপ্রত্যাশিত পরিস্থিতির ভিতর পড়ে মোহন বিহ্বল হয়ে পড়লেও বুদ্ধি হারায়নি। রমা ছুটে বেরিয়ে যাওয়ার পরক্ষণেই সে দৌড়ে রমার পেছনে ছুটে গেল। দেখল সিঁড়ির ওপর মাথা রেখে রমা নিঃশব্দে কাঁদছে। মোহন রমাকে ডাকল, রমা, রমা। আপনার লজ্জা করে না? আমাকে রমা বলে ডাকার অধিকার আপনার আছে। যান, যান, আপনি যান এখান থেকে, এক্ষুনি যান। রমা, রমা, তুমি একটা কথা শোনো। আসলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। মানে এইসব সম্পদ, ঐশ্বর্য, এগুলো দেখলে আমার বুকের ভেতর আগুন জ্বলে ওঠে, প্রতিহিংসার আগুন। তুমি বিশ্বাস করো রমা? আচ্ছা, আমি কথা দিচ্ছি, কালকে দুপুর 2টোর মধ্যে সমস্ত জিনিস আমি ফেরত দেবো। খালি তুমি একবার আমায় ক্ষমা করো রমা,
একবার। রমা কাঁদছিল। মোহনের শপথে তার কোনো বিশ্বাস জন্মালো না। সেটা বুঝতে পেরে মোহন আবার বলল, আমি কথা দিচ্ছি রমা, কালকে বেলা 2:30-এর আগেই তোমার বাবার সব খোয়া যাওয়া জিনিস উনি ফেরত পাবেন। রমা তার কথার কোনো উত্তর দিল না। মোহনের মুখে একটা তীব্র ব্যথার চিহ্ন ফুটে উঠল, কিন্তু সে কিছু বলার আগেই রমা বলে উঠল, তুমি যাও, এক্ষুনি যাও, মনে হয় কেউ আসছে, একটা শব্দ পেলাম, এখনই তোমাকে সবাই সন্দেহ করবে। ওটা একটা বিড়াল, কিন্তু তুমি আমাকে বলো, তুমি আমায় ক্ষমা করেছো তো? আমি তোমার মুখ থেকে শুনতে চাই। রমা চকিতের জন্য অশ্রুসিক্ত চোখে মোহনের দিকে তাকিয়ে হরিণীর মতো দ্রুত লঘু পায়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে অদৃশ্য হয়ে গেল। মোহন কিছুক্ষণ এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থেকে তার শোবার ঘরে প্রবেশ করল। সুরক্ষিত দুর্গপ্রাসাদের বন্দুকধারী দারোয়ানের পাহারা ভেদ করে কিভাবে এই ভীষণ চুরি সম্ভব হলো তা চিন্তা করতে করতে পুলিশ সাহেব থেকে পাহারাদার সবাই অবাক হয়ে গেল। ফটকের তালা বন্ধ। ফটকের পাশে ছোট ঘরে বন্দুক হাতে পাহারাদার ও দারোয়ান পালা করে সারা রাত পাহারা দিয়েছে। চারিদিকে 15 ফুট উঁচু পাঁচিল, টপকে যাবার কোনো চিহ্নই কোথাও দেখা যায়নি। অথচ লক্ষাধিক টাকা মূল্যের রাশি রাশি সিল্কের কাপড় কিভাবে এক রাত্রির মধ্যেই চুরি হয়ে অন্তর্হিত হয়ে গেল তা ভেবে কারো বিস্ময়ের অবধি রইল না। সরোজ কমিশনারকে বলল, মিস্টার কমিশনার, আপনি কি কিছু বুঝতে পারছেন? আমি তো এখনো কিছু বুঝতে পারছি না, বাট এটা যে কে করতে পারে, নো আইডিয়া। রায়বাহাদুর বললেন, কে আবার করবে? এটা ওই দস্যু মোহনেরই কাজ। তাই যদি হয়, আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই। We don't have any clue. প্রমাণের দরকার নেই, এরম অসম্ভব কাজ ওই একজনই করতে পারে। সেটাও ঠিক, দস্যু মোহন কিন্তু কোনো প্রমাণ রেখে কাজও করে না। পুলিশ পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান করল। চাকর বাকরদের জবানবন্দি নেওয়া হলো, দারোয়ানদের জেরা করা হলো, কিন্তু কিছুই জানা গেল না। সরোজ কমিশনার সাহেবকে জিজ্ঞাসা করল, মিস্টার কমিশনার, ইন্সপেক্টর বেকার কখন আসবে আপনি জানেন? ওনার তো আজ বিকেল 4টের সময় আসার কথা, আর উনি এলে ডেফিনেটলি আমি আপনাদের এখানে নিয়ে আসবো। থ্যাংক ইউ কমিশনার। এই সময় কমিশনার সাহেব উৎপলকে দেখে বললেন, মিস্টার, আমি যেন আপনাকে কোথায় দেখেছি মনে হচ্ছে। মিস্টার কমিশনার, উনি আমাদের বিশিষ্ট বন্ধু উৎপল। কমিশনার সাহেব, আমি তো আপনাকে কোনো দিন দেখেছি বলে মনে পড়ে না। মনে হয় কিছু একটা ভুল হচ্ছে। ও স্ট্রেঞ্জ। যাই হোক, এখন আমি একটু বেরিয়ে যাব, পরে আসছি। কমিশনার সাহেব, চলুন আপনার সঙ্গে আমিও একটু বেরোই, গল্প করতে করতে যাওয়া যাবে। মধ্যাহ্নভোজনের পর বেলা 1:30টার সময় ড্রয়িং রুমে বসেছিলেন মিস্টার সোম, রায়বাহাদুর, পুলিশ কমিশনার, সবিতা দেবী, রমা এবং সরোজ। তারা এই চুরি সম্বন্ধেই আলোচনা করছিলেন। উৎপল ওই আলোচনায় যোগ দিয়েছিল। রমা একটু দূরে বসে বারবার ঘড়ি দেখছিল। তার দৃঢ় ধারণা হয়েছিল, মোহন যখন বলেছে 2:30টার মধ্যে চুরি যাওয়া সিল্কের কাপড় ফিরিয়ে দেবে, তখন সে ফিরিয়ে দেবেই। 2:15 বাজল, অবশেষে 2:30 বাজল। মোহন পকেট থেকে ঘড়ি বের করে দেখল। রমার সঙ্গে চকিতে তার দৃষ্টি বিনিময় হলো। এই সময় হঠাৎ গেটের বাইরে একটা হট্টগোল শোনা গেল।
কি ব্যাপার জানতে চেয়ে মিস্টার সোম দারোয়ানকে ডেকে পাঠালেন। দারোয়ান এসে জানালো চোর চুরি যাওয়া সমস্ত মাল ফেরত দিয়ে গেছে। উপস্থিত সকলে বিস্ময়ে হতবাক হয়ে দেখল একজন সার্জেন্টের অধীনে 3খানা গাড়ি বোঝাই হয়ে সমস্ত সিল্কের কাপড়ের বান্ডিল ফেরত এসেছে। সার্জেন্ট পুলিশ সাহেবকে বলল, স্যার, আপনার আদেশ মতো কাজ করেছি, এই হলো সেই আদেশনামা, দেখে নিন। সার্জেন্ট একটা লিখিত আদেশ দেখালো। তাতে লেখা ছিল, পুলিশ সাহেব আদেশ দিয়েছেন যে তাজের কাছে যমুনার তীরে যে বস্তাগুলো পড়ে আছে তা যেন বেলা 2:30টার সময় মিস্টার সোমের প্রাসাদে পৌঁছে দেওয়া হয়। পুলিশ সাহেব দেখলেন তার সই জাল করে সার্জেন্টকে প্রতারিত করা হয়েছে। রায়বাহাদুর পুলিশ সাহেবকে বললেন, আমি তো অবাক হয়ে যাচ্ছি। মোহন চুরি যখন করলো, আবার সব জিনিস ফেরত কেন দিয়ে দিল বলুন তো? এটা তো ইন্সপেক্টর বেকার না হলে কিছুই বোঝা যাবে না। দেখা যাক, আমাদের একটু ওয়েট করতে হবে। তিনটে বাজল। উৎপল একবার রমার দিকে তাকিয়ে গম্ভীর মুখে হঠাৎ উঠে দাঁড়ালো। তারপর ধীরে ধীরে ঘরের বাইরে বেরিয়ে গেল। সরোজ এবং অন্যান্য সকলে ভাবলেন হয়তো কোনো প্রয়োজনে উৎপল বাইরে গেলেন। আগ্রা স্টেশনে জয়পুর এক্সপ্রেস এসে দাঁড়ালো। প্রথম শ্রেণী থেকে একজন সাহেব নামলেন। সাহেব দেখলেন একজন বৃদ্ধ কুঁজো ভদ্রলোক জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছেন। তা সাহেব, এইটা কি প্রথম শ্রেণীর কামরা? হ্যাঁ, এটাই। আপনি কি প্রথম শ্রেণীর যাত্রী? হ্যাঁ মিস্টার বেকার, আমি প্রথম শ্রেণীতেই যাব। আপনি আমার নাম জানেন? আমাকে চেনেন? আপনাকে কে না চেনে সাহেব? আর এইখানে যখন দস্যু মোহন এসেছে, আপনি যে আসবেন সে তো শহরের সকলেই জানে। যান, মনে হয় পুলিশ সাহেব আপনার জন্য অপেক্ষাও করছে হবে। হঠাৎ ট্রেন ছাড়বার শব্দ শুনে বৃদ্ধ ভদ্রলোক কামরায় উঠে পড়লেন। মিস্টার বেকার চলমান ট্রেনের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। তারপর ধীরে ধীরে এগিয়ে গেলেন। কিছুক্ষণ পর মিস্টার বেকার মিস্টার সোমের দুর্গপ্রাসাদে এসে উপস্থিত হলেন। সেখানে পৌঁছে তিনি দেখলেন পুলিশ সুপার তার জন্য অপেক্ষা করছেন। তার কাছ থেকে তিনি ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ শুনলেন। তারপর তিনি বললেন, আচ্ছা, যা বোঝা গেল উৎপলরূপী মোহন পালিয়েছে আর চুরি করা সব মালও ফেরত দিয়েছে। তাহলে আর আমাকে কি প্রয়োজন? বেকার সাহেব, আপনাকে একটা অন্য ব্যাপারের প্রয়োজন আছে। কি ব্যাপার রায়বাহাদুর? আমাদের বাড়িতে একটা ওই গুপ্ত সুড়ঙ্গের ব্যাপার রয়েছে। আমরা কেউ সেটা খুঁজে পাইনি। আপনার তো পুরাতত্ত্বে অনেকটাই জ্ঞান, তো আমাদের এই সাংকেতিক লিপির ডায়েরি থেকে যদি আপনি সেটা খুঁজে বার করে দিতে পারেন তাহলে খুব উপকার হয় স্যার। বাহ, এটা তো বেশ ইন্টারেস্টিং ব্যাপার। চলুন দেখি কি করতে পারি। সাংকেতিক চিহ্ন লেখা খাতাটা সরোজ নিয়ে এসে মিস্টার বেকারের হাতে তুলে দিল। মিস্টার বেকার, আপনি বলছেন উৎপলই মোহন? আপনি শিওর? কেন, এই ব্যাপারে কি আপনার কোনো সন্দেহ আছে নাকি? না, আমি ঠিক বুঝতে পারছি না। যাই হোক, চলুন। সাংকেতিক চিহ্ন লেখা খাতাটা মিস্টার বেকার খুঁটিয়ে দেখতে লাগলেন। কিছুক্ষণ পর তার মুখ উজ্জ্বল হয়ে উঠল।
তিনি বললেন, বুঝতে পেরেছি। সুড়ঙ্গ পথ আমি খুঁজে পেয়েছি। আর আমার দৃঢ় ধারণা মোহন সিল্কের কাপড়গুলো এই পথেই পাচার করেছিল। মিস্টার বেকার 10 মিনিটের চেষ্টায় গুপ্ত সুড়ঙ্গের মুখ আবিষ্কার করলেন। তারপর ভিতরে প্রবেশ করে দরজা খুলে যমুনার তীরে উপস্থিত হলেন। মিস্টার সোম এবং সকলেরই বিস্ময়ের অন্ত রইল না। এই সময় একজন কনস্টেবল এসে মিস্টার বেকারকে অভিবাদন করে বলল, বেকার সাহেব, স্টেশন থেকে একটা বুড়ো লোক আপনার জন্য একটা প্যাকেট পাঠিয়েছে। একটা লোক? বুড়ো? খুঁজো মতো? হ্যাঁ স্যার। কই দাও দেখি। আরে, এটা তো আমারই মানি ব্যাগ। কোন ফাঁকে হাত সাফাই করে দিয়েছিল কে জানে। মিস্টার বেকারের এই লাঞ্ছনায় শরৎ শত চেষ্টা সত্ত্বেও হাসি লুকোতে পারল না। রায়বাহাদুর বললেন, আপনার সঙ্গে মোহনের দেখা হয়েছিল নাকি? হ্যাঁ, এখন তো বুঝতে পারছি যে দেখা হয়েছিল, কিন্তু চিনতে পারিনি। মিস্টার বেকার তার মানিব্যাগটা খুললেন। মানিব্যাগের ভেতর থেকে একটা ছোট্ট কাগজ বেরোলো। কাগজটায় লেখা ছিল, দস্যু মোহনকে ধরা শুধু কঠিনই নয়, অসম্ভব। এখানেই শেষ হলো আমাদের আজকের গল্প মোহন ও রমার অন্তিম পর্ব। গল্প পাঠ ও অভিনয়ে ছিলাম আমি নিবেদিতা, দৈপায়ন এবং অরিন। খুব শীঘ্রই আমরা নিয়ে আসছি আর একটি রোমাঞ্চকর গল্প। সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ।